শহরের সবথেকে ভয়ঙ্কর সন্ত্রাসী যখন সবার সামনে এই বৃদ্ধ মহিলাটিকে অপমান করলো, সে কি জানতো এই মহিলার আসল পরিচয় কি? সে জানতো না। সে কোনো সাধারণ মহিলার গায়ে হাত তোলেনি, সে হাত তুলেছে এক দেশপ্রেমিক মেজরের মায়ের গায়ে। একজন মেজর কি পারবে তার মায়ের অপমানের প্রতিশোধ নিতে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। সকালটা ছিল একদম সাধারণ। শীতের শেষ দিক, হালকা কুয়াশা এখনও পুরোপুরি কাটেনি। ঢাকার উপকণ্ঠের ছোট্ট একটা বাজার ধীরে ধীরে জেগে উঠছে। দোকানিরা শাটার তুলছে, সবজির ঝাঁপি সাজানো হচ্ছে, রাস্তার পাশে ভ্যানগুলো দাঁড়াচ্ছে। বাজারের এক কোণে রাস্তার একেবারে ধারে প্রতিদিনের মতো বসেছেন রওশনারা। বয়স 50 ছুঁই ছুঁই, মাথায় পুরনো ওড়না, পরনে সাদামাটা শাড়ি। সামনে একটা ছোট প্লাস্টিকের ঝুড়ি, তাতে সাজানো শাক, লাউ, বেগুন, পেঁপে, সবজি। এই সবজিই তার জীবন, এই সবজি তার সংসার। রওশনারার স্বামী বহু বছর আগে মারা গেছে, রেখে গেছে শুধু এই ছোট্ট ঘরটা আর একমাত্র ছেলে আরিফ। আরিফ এখন দেশের গর্ব। সে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর, সীমান্ত এলাকায় দায়িত্বে আছে। মাসের পর মাস বাড়ি আসে না। কিন্তু এই বাজারের কেউ তা জানে না, জানলেও কেউ মনে রাখে না। রওশনারা কাউকে কিছু বলেন না, চুপচাপ বসে থাকেন, সবজি বিক্রি করেন। যা রোজগার হয় তাতেই দিন চলে। সকালটা ভালোই যাচ্ছিল। দু একজন নিয়মিত ক্রেতা সবজি নিচ্ছিল, কেউ দাম কমাচ্ছে, কেউ হাসছে। রওশনারা মাথা নেড়ে দিচ্ছেন। হঠাৎ করেই বাজারের পরিবেশটা বদলে গেল। দূর থেকে ভেসে এলো মোটরসাইকেলের শব্দ। কালো রঙের একটা বাইক বাজারের ভেতরে ঢুকল। বাইকের ওপর বসে আছে বদরুল হক। এই এলাকার সবাই তাকে চেনে। সে কোনো সরকারি লোক না, কিন্তু তার দাপট পুলিশের থেকেও কম না। পাতি নেতা, গুন্ডা টাইপ। এলাকার বাজার, দোকান, রাস্তা সব জায়গায় তার কথা শেষ কথা। বাইক থামিয়েই বদরুল হক চিৎকার করে উঠল, এই এই বুলি, কে তোকে এখানে বসতে বলেছে? রওশনারা চমকে উঠলেন, চোখ তুলে তাকালেন। কি হয়েছে বাবা? নরম গলায় বললেন তিনি। বদরুল হক বাইক থেকে নামল, চোখে মুখে আগুন। কি হয়েছে? এই রাস্তা কি তোর বাপের? দেখছিস না এখানে লোকজন চলাচল করে, তোর জন্য জ্যাম লাগে। রওশনারা হাত জোর করলেন, বাবা আমি তো অনেক দিন ধরেই এখানে বসি, কাউকে সমস্যা হয় না, একটু সবজি বিক্রি করে। কথা শেষ করার আগেই ঠাস! বদরুল হক ঝুড়িতে সজোরে লাথি মারল। সবজি ছিটকে পড়ে গেল রাস্তায়। লাউ গড়িয়ে গেল, বেগুন ছড়িয়ে পড়ল, শাক মাটিতে লেপ্টে গেল। চারদিকে কাঁচা সবজির গন্ধ ছড়িয়ে পড়ল। বাজার থমকে গেল। লোকজন দাঁড়িয়ে পড়ল, কেউ কিছু বলল না। বদরুল হক আরও গর্জে উঠল, এইখানে বসে ব্যবসা করবি? চাঁদা দিস নাই তাই না? চাঁদা না দিলে ব্যবসা করবি কেমনে? রওশনারার চোখ ভিজে উঠল, বাবা আমি গরিব মানুষ, দিনে যা বিক্রি হয় তাতেই খাই, চাঁদা দেওয়ার মতো কিছু নাই। এই কথাটাই যেন আগুনে ঘি ঢালল। তাহলে বাজার ছাড়, এখানে তোর জায়গা নাই, বলেই বদরুল হক তার হাত তুলে রওশনারাকে ধাক্কা দিল। রওশনারা পড়ে যেতে যেতে কোনো মতে সামলে নিলেন। চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে, কেউ এগিয়ে এলো না। কেউ ভয় পাচ্ছে, কেউ ভিডিও দেখার মজা নিচ্ছে। রওশনারা আর কিছু বললেন না, চুপচাপ নিচু হয়ে মাটিতে ছড়িয়ে থাকা সবজি তুলতে লাগলেন। চোখের পানি মাটিতে পড়ছে, কিন্তু মুখে কোনো কথা নেই। তার মনে শুধু একটাই কথা ঘুরছে, যদি আরিফ এটা দেখে ফেলে। ভিড়ের মাঝখানে এক যুবক দাঁড়িয়েছিল। সে মোবাইল বের করল, সব কিছু রেকর্ড করতে লাগল। বদরুল হক তখনও চিৎকার করছে, অপমান করছে। মানুষ হাসছে, ফিসফিস করছে। সবজি তুলে ঝুড়িতে ভরে রওশনারা ধীরে ধীরে বাজার ছেড়ে বেরিয়ে গেলেন। কেউ তাকে থামালো না, কেউ জিজ্ঞেস করল না। সেদিন বিকেলে সেই যুবক ভিডিওটা ফেসবুকে আপলোড করল। ক্যাপশনে লিখল, এই বৃদ্ধা মহিলা রাস্তার পাশে সবজি বিক্রি করছিল, কোনো দোষ ছিল না। একজন এলাকার নেতা এসে সবজি ফেলে দিয়ে অপমান করল। এটাই কি আমাদের সমাজ? ভিডিওটা ছড়িয়ে পড়তে সময় লাগল না, শেয়ার হতে লাগল, কমেন্ট আসতে লাগল, লজ্জা, অন্যায়, এই লোককে শাস্তি দেওয়া দরকার। কিন্তু সবচেয়ে বড় ঝড়টা তখনও বাকি ছিল। সীমান্তের এক ক্যাম্পে বসেছিল মেজর আরিফ হাসান। ডিউটি শেষ করে মোবাইল হাতে নিয়েছিল সে। হঠাৎ করেই একটা ভিডিও চোখে পড়ল। ভিডিও চালু হতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। কয়েক সেকেন্ড পর রক্ত টকবক করে উঠল। এটা তো আমার মা! আরিফের হাত কাঁপতে লাগল, দাঁত শক্ত হয়ে গেল।
লোকটার চিৎকার, মায়ের নত মাথা, সবজি ছিটকে পড়া, প্রতিটা ফ্রেম তার বুক চিড়ে ফেলছিল। সে ভিডিও শেষ হতে দিল না, চোখ বন্ধ করে একটাই কথা ভাবল, এটার হিসাব হবে। সীমান্তের সেই রাতে আরিফ আর ঘুমোতে পারল না। ভিডিওটা বারবার চোখের সামনে ভাসছিল। মায়ের কাঁপা হাত, ঝুড়ি থেকে গড়িয়ে পড়া সবজি, একটা লোকের চিৎকার আর আশেপাশে দাঁড়িয়ে থাকা নির্বিকার মানুষ। ভোর হওয়ার আগেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে আর অপেক্ষা করবে না। সকালেই সে তার কমান্ডিং অফিসারের কাছে গেল, সংক্ষেপে সব বলল, ভিডিও দেখালো। অফিসার কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর শুধু বললেন, যাও আরিফ, তুমি আগে একজন ছেলে, পরে অফিসার, মায়ের পাশে দাঁড়ানো কোনো অপরাধ না। সেদিনই আরিফ ছুটি পেল। বাসটা যখন গ্রামের কাছাকাছি পৌঁছল, আরিফ জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল। সব কিছু আগের মতোই আছে, কাঁচা রাস্তা, ধানক্ষেত, ছোট দোকান, কিন্তু তার বুকের ভেতরে কিছু একটা ভেঙে গেছে। সে সরাসরি বাড়ি গেল না, একটু দূরে নেমে হেঁটে গেল, কারণ সে জানে মা তাকে দেখলে বুঝে যাবে কিছু একটা হয়েছে। দরজায় টোকা পড়ল, ভেতর থেকে পরিচিত কণ্ঠ। কে? আরিফ গলা নরম করে বলল, আমি মা, আরিফ। এক মুহূর্তের নীরবতা, তারপর হুড়মুড়িয়ে দরজা খুলে গেল। রোশনারা ছেলের মুখ দেখে স্থির হয়ে গেলেন, চোখে পানি চলে এলো। তুই? হঠাৎ আরিফ কিচ্ছু বলল না, মাকে শক্ত করে জড়িয়ে ধরল। অনেকক্ষণ কেউ কিছু বলল না। শেষ পর্যন্ত রোশনারা নিজেই বললেন, তুই ভিডিওটা দেখেছিস, তাই না? আরিফ চমকে উঠল, তুমি জানো? মা মৃদু হাসলেন, কিন্তু সেই হাসিতে সুখ ছিল না। গ্রামে আর কি গোপন থাকে রে বাবা, সবাই জানে। আমি শুধু চাইছিলাম তুই যেন না জানিস। এই কথাটাই আরিফের বুক চিরে দিল। মা, তুমি আমাকে কিছু বললে না কেন? রোশনারা নিচু গলায় বললেন, আমি ভয় পেয়েছিলাম, তুই সেনাবাহিনীতে আছিস, আমি চাইনি আমার জন্য তোর মাথা গরম হোক। আরিফ দাঁত চেপে ধরল, মা, অন্যায় হলে চুপ করে থাকা পাপ। রোশনারা আর কিছু বললেন না। সেদিন রাতে আরিফ মায়ের পাশে বসে অনেক কথা শুনল। কিভাবে বদরুল হক প্রায়ই বাজারে চাঁদা নেয়, যারা দেয় না তাদের ব্যবসা বন্ধ করে দেয়। কেউ মুখ খোলে না, সবাই ভয় পায়। আরিফ চুপচাপ শুনল, কিন্তু তার মাথার ভেতরে অন্য কিছু চলছিল। সে জানে সরাসরি পরিচয় দিলে কাজ হবে না। বদরুল হক আইন বোঝে না, শক্তি বোঝে, কিন্তু সে এমন এক শক্তির মুখোমুখি হবে যেটার নাম আইন। পরদিন সকালে আরিফ নিজের পরিচয় লুকালো। সাধারণ শার্ট, লুঙ্গি, দাড়ি একটু বাড়িয়ে নিল, একজন সাধারণ গ্রামের ছেলের মতো। রওশনারা বুঝতে পারলেন না এই ছেলের ভেতরে কি ঝড় বইছে। আরিফ একাই বাজারে গেল। দূর থেকে দেখল বদরুল হক তার লোকজন নিয়ে বসে আছে, দোকানদারদের কাছ থেকে টাকা নিচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। আরিফ ধীরে ধীরে কাছে গেল। এক সবজি বিক্রেতাকে বদরুল হক ধমকাচ্ছে, এই, এ সপ্তাহের টাকা কই? লোকটা কাঁপতে কাঁপতে টাকা দিল। আরিফ আর চুপ থাকতে পারল না। সে এগিয়ে গিয়ে বলল, ভাই, মানুষটা গরিব, এভাবে চাপ দিচ্ছেন কেন? হঠাৎ সবাই চুপ। বদরুল হক ঘুরে তাকালো, তুই কে? আরিফ শান্ত গলায় বলল, আমি এখানকারই মানুষ, সবাই মিলে বাজার করি, আপনি কেন? কথা শেষ হওয়ার আগেই চড়। বদরুল হক আরিফের গালে হাত তুলল। বড় কথা বলিস কেন? আরিফ মাথা নিচু করল। চোখে আগুন, কিন্তু মুখে কিছু নেই। সে জানে এই অপমানটা দরকার ছিল, কারণ যুদ্ধটা এখনই শুরু করা যাবে না। বদরুল হক হেসে বলল, আগে নিজের জায়গা চিন। আরিফ ফিরে গেল, কিন্তু যাওয়ার সময় মনে মনে বলল, চিনব, খুব শিগগিরই চিনব। সেদিন রাতেই আরিফ ঢাকায় ফোন করল। তার এক পুরনো বন্ধু, এখন মানবাধিকার নিয়ে কাজ করে। সব খুলে বলল, ভিডিও, চাঁদা, বাজারের অবস্থা, সব। বন্ধু শুধু বলল, যদি প্রমাণ থাকে বাকিটা আমি দেখব। আরিফ জানে এই লড়াই শুধু তার মায়ের না, এই লড়াই অনেক রওশনারার। পরের কয়েকদিন আরিফ খুব চুপচাপ ছিল। সে বাজারে যেত, লোকজনের সাথে কথা বলত, কিন্তু কিছু করত না। অনেকে ভাবল ও ছেলেটাও বুঝি ভয় পেয়ে গেছে, কিন্তু আসলে সে ভয় পায়নি, সে হিসেব করছিল।
সে জানত বদরুল হক একা কিছু না, তার পেছনে আছে আরও কয়েকজন। চাঁদার টাকা যায় কোথায়, কে কে জড়িত, সব জানতে হবে। আরিফ ধীরে ধীরে বাজারের মানুষের বিশ্বাস অর্জন করল। চা খেত তাদের সাথে, কথা শুনত, কারো কষ্টে উপদেশ দিত। একদিন সন্ধ্যায় এক বৃদ্ধ সবজি বিক্রেতা ফিসফিস করে বলল, বাবা, তুই যদি সত্যিই কিছু করতে চাস তাহলে সাবধানে করিস, এই লোকটা খুব ভয়ঙ্কর। আরিফ শুধু বলেছিল, চাচা, ভয় তো আপনাদেরই বেশি। সেই রাতেই সে মোবাইলে রেকর্ড চালু রাখল। বাজারের এক কোণে দাঁড়িয়ে দেখল বদরুল হকের লোকজন টাকা তুলছে, কার কাছ থেকে কত, কি হুমকি দিচ্ছে, সব ভিডিও অডিও সব জমা হতে লাগল। 3 দিন পর সকালবেলা রসনারা আবার বাজারে বসেছিল। এই কয়েকদিন সে খুব ভয়ে ছিল। ছেলেকে বলেছিল, আরিফ, তুই বাজারে যাস না, আমি আর বসব না। কিন্তু আরিফ বলেছিল, মা, আজ বসো, আমি আছি। সেই দিনই বদরুল হক আবার এলো, এইবার আরও রাগে। এই বুড়ি, তুই আবার বসছিস কেন? রসনারা কাঁপছিল। আরিফ একটু দূরে দাঁড়িয়েছিল। বদরুল হক এগিয়ে এসে ঝুল উল্টে দিতে যাচ্ছিল। ঠিক তখনই আরিফ সামনে এসে দাঁড়াল। শান্ত গলায় বলল, এইবার আর না। বদরুল হক হেসে উঠল। তুই আবার এত সাহস কই পাস? আরিফ চারপাশে তাকাল। লোকজন দাঁড়িয়ে আছে, অনেকে মোবাইল তুলেছে। সে বলল, আপনি যেটা করছেন সেটা অন্যায়, আর আজ সব রেকর্ড হচ্ছে। এই কথায় বদরুল হক আরও ক্ষেপে গেল। সে আরিফের কলার ধরল। তুই আমাকে হুমকি দিচ্ছিস? আরিফ এক ঝটকায় হাত ছাড়াল, কিন্তু মারল না। এই দৃশ্যও রেকর্ড হল। বদরুল হক বুঝতে পারল এইবার কিছু একটা আলাদা। সে গালাগালি করতে করতে চলে গেল। সেদিন রাতেই আরিফ সব ভিডিও অডিও পাঠালো ঢাকায়। তার বন্ধু শুধু বলল, এগুলো খুব শক্ত প্রমাণ, এবার ওপরে যাবে। পরদিন সকালে কয়েকটা অনলাইন নিউজ পেজে খবর উঠল, এলাকায় চাঁদাবাজি, বৃদ্ধ নারীকে হেনস্থা, ভিডিও ভাইরাল। নাম আসেনি, কিন্তু ছবি, ঘটনা সব পরিষ্কার। চাপও বাড়তে লাগল। তৃতীয় দিনে সকালে বাজারে পুলিশ এলো, সাথে ম্যাজিস্ট্রেট। লোকজন অবাক। বদরুল হক তখনও ভাবেনি তার সময় শেষ। তাকে ডাকা হলো। ম্যাজিস্ট্রেট সামনে বসে বললেন, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে, চাঁদাবাজি, হুমকি, নারী নির্যাতন। বদরুল হক হাসতে চেষ্টা করল, স্যার, এসব মিথ্যে। ঠিক তখনই বড় স্ক্রিনে ভিডিও চালু হলো। সবাই দেখল রওশনারার ঝুড়িতে লাথি, চিৎকার, হুমকি। বদরুল হকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরিফ সামনে এগিয়ে এলো, শান্ত গলায় বলল, এই মহিলা আমার মা। পুরো বাজার স্তব্ধ। তারপর সে পকেট থেকে আইডি বের করল। বাংলাদেশ সেনাবাহিনী, মেজর আরিফ হাসান। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর খিসফিস। ম্যাজিস্ট্রেট উঠে দাঁড়ালেন। এই মামলাটি আমরা গুরুত্বের সাথে নিচ্ছি। বদরুল হককে হাতকড়া পরানো হলো। লোকজন কেউ আনন্দে কাঁদছে, কেউ অবাক হয়ে তাকিয়ে আছে। রওশনারা চুপচাপ দাঁড়িয়েছিলেন, চোখে পানি। আরিফ তার কাছে এসে বলল, মা, ভয় পেয়েছিলে? রওশনারা মাথা নাড়লেন। ভয় পাইনি বাবা, লজ্জা পেয়েছিলাম। আরিফ তার হাত ধরল। আজ আর লজ্জা নেই। কয়েকদিন পর রওশনারা আবার বাজারে বসেছেন। এইবার কেউ তাকে ভয় দেখায় না, লোকজন সম্মান করে কথা বলে। আরিফ ফিরে গেছে ডিউটিতে। যাওয়ার আগে মাকে বলেছিল, মা, অন্যায় দেখলে চুপ করবে না। রওশনারা হেসে বলেছিলেন, চুপ আর থাকব না। ক্যামেরা ধীরে ধীরে বাজারের ওপর দিয়ে উঠে যায়। এই গল্প শুধু একজন মায়ের না, এই গল্প তাদের যারা এতদিন চুপ ছিল, কিন্তু আজ আর নয়।